অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিকেল ৩:৩০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুর খবর পেয়ে মিশর থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসপাতালে ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি মহাসচিব, জামায়াত আমির সহ বিশিষ্টজনরা। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব, জামায়াত আমির সহ বিশিষ্টজনরা। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন দেশের বরেণ্য আইনজ্ঞ এএফ হাসান আরিফ। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও দায়িত্ব পালন করেছেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা হিসাবেও। ১৯৪১ সালে কলকাতায় জন্ম নেওয়া দেশের এই বর্ষিয়ান আইনজীবী শুক্রবার তার নিজ বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। কিন্তু ততক্ষণে সবাইকে কাঁদিয়ে না ফেরে দেশে চলে যান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। হাসান আরিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। দেশের ক্রান্তিলগ্নে হাল ধরা এই সামাজিক ব্যক্তিত্বের মৃত্যুর খবর পেয়ে সুদূর কায়রো থেকে বিমানবন্দরে ফেরা মাত্রই মরহুমকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর মরহুমকে দেখতে হাসপাতালে একে একে জড়ো হতে থাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার গুণগ্রাহীরা। হঠাৎ করে তার এই চলে যাওয়াটা আমি মনে করি জাতীয় জীবনের অপূরণীয় ক্ষতি। এ সময় বিএনপির মহাসচিব ও জামাতে ইসলামীর আমির হাসান আরিফের অসময়ে চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই হাসান আরিফ সাহেবের শূন্যতা, যেটা চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন। এরপর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠানের জন্য তাকে নিয়ে যাওয়া হয় ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদে। নামাজে জানাজা শেষে শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে বলে জানান বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রেস্টুরেন্ট থেকে লাগা আগুনে পুড়ে গেছে উত্তরায় ১২ নম্বর সেক্টরের একটি ৬তলা ভবন। ফায়ার সার্ভিসের ধারণা, রেস্টুরেন্টের গ্যাসের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোনো নিহতের ঘটনা না ঘটলেও ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের দিক থেকে পুরো ভবনটিই ছিল ঝুঁকিপূর্ণ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুনে হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সকালবেলা আমি ঘুমের মধ্যে ছিলাম, ব্লাস্ট হয়েছে, মানে অনেক বিকট শব্দ এবং লোকজনের চিল্লাচিল্লিতে আমি জিমের ডোরটা যখন ওপেন করি, আগুনের ফুলকি আর আপনার ধোঁয়া। আমি নিচেও যাইতে পারি নাই, উপরেও যাইতে পারি নাই। পরে আমি এই আমার গ্লাস করা ওয়ালের সাইডে ফাঁকা জায়গাটাতে, ওইখানে আমি গ্লাসটা ডাম্বেল দিয়ে গ্লাসটা ভেঙে আমি ৩তলা থেকে লাফ দিছি। বেলা ১০:৩০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে যোগ দেয় আরও ৩টি। দীর্ঘ প্রায় ৪ ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রেস্টুরেন্টের গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। আনুমানিক যে সোর্স, আগুনের যে উৎস, এটা জানতে পেরেছি। এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক ৪ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা
এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। পুরো ভবনে কোনো ফায়ার সেফটি ছিল না উল্লেখ করে ভবনটি অগ্নিকাণ্ড ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এদিকে ভবন মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে এরই মধ্যে রেস্টুরেন্টের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যেহেতু আমরা আলামত নষ্টের চেষ্টা করছিল, তাকে আটক করেছি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভবনটি পুরোপুরি আবাসিক হলেও ব্যবহার করা হতো বাণিজ্যিকভাবে। রেস্টুরেন্টের পাশাপাশি ভবনটিতে ছিল জিম, বিউটি পার্লার সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল বেড়ে উঠলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার চোর ডাকাত ধরতে চায় না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও দেখুন এসএম আরিফের রিপোর্টে। কৃষিবিদদের উদ্যোগে রাজধানীর জিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দোকান উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, দুর্নীতিবাজ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে পায়তারা করছে ভারত। দেশের ব্যবসা বাণিজ্য ভারতের নষ্ট হয়ে যাবে, সেই কারণে খুব কান্না পাইতেছে তাদেরকে আবার হাসিনারে কিভাবে আনানো যায়। এই দেশের মানুষ হাসিনার আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতা আসতে দেবে না। এখন এই সরকারও দেখলাম বলছে যে দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসা নাকি নষ্ট হয়ে যাবে। আরে চোরে ডাকাতরা ধরলে কখনো কি নষ্ট হয় নাকি? এদিকে মোহাম্মদপুর ফোরকানিয়া মাদ্রাসায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন, এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। নতুন রাজনৈতিক দল গড়তে গিয়ে গণতন্ত্রে ব্যাঘাত ঘটলে তার খেসারত দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। জনগণ কিন্তু উট পাখির মতো বালির নিচে তার মাথা গুঁজে রাখেনি। তাই আমি সকলকে বলি, যারা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের মানুষ, তাদের দিক থেকে যদি কোনো ভুল হয় তাহলে বড় ধরনের খেসারত দিতে হবে। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। যে স্বপ্ন নিয়ে শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এবং দেশের আপামর জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিলেন, সেই বৈষম্যহীন সমাজ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে এক কর্মসূচিতে তিনি আহ্বান জানান, দেশে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে মন্তব্য করে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারকে সক্রিয় হবারও তাগিদ দেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। বাংলাদেশে জামাতে ইসলামী করবে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কল্যাণমূলক দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দলের আমির। আমরা যত চিন্তা করব, কথা বলবো, কাজ করব, সব করব সহি নিয়তে ইনশাআল্লাহ, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার জন্য। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে কঠোর হাতে ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে দেশ রক্ষার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান সহ অন্য বক্তারাও। 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল যারা ফ্যাসিবাদী। এক সময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে।
আমরা দেখি আনসার বিদ্রোহ, মাইনরিটি কার্ড, এইসব খেলা তারা খেলছে আর কি। কাজে আমাদের এদেশের আপামর জনগণকে অতন্ত্র প্রহরীর মতো আজকে দেশমাতকে পাহারা দিতে হবে, যাতে করে স্বৈরাচার, কোনো স্বৈরাচারই যেন আর ফিরে আসতে না পারে। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনের পূর্বে সংস্কারের উপর জোর দেন বক্তারা। এই জোড়া তালি দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এটা জনগণ মানবে না। এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে, এতে যদি 1 মাস বেশিও লাগে তাতে দেওয়া উচিত। কি বলেন আপনারা? এদিকে থানা পর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যহীন সমাজ গঠনে সবার প্রতি আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের আমির সহ অন্য বক্তারাও। আমরা যদি এই আলেম সমাজ, ইসলামী দলগুলো আমরা মিলে যদি সবাই বাংলাদেশকে চালাতে চাই, জামাত ইসলামীর সুবিধা হলো যে জামাত ইসলামী একটা রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য যা যা দরকার সব প্রিপারেশন তার আছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাইরে আছে তাদের 21 থেকে 23 ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাংলাদেশে পুরোদমে শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়াও জানুয়ারি মাসের শুরু থেকেই শৈত্যপ্রবাহ সহ দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। বাতাসে শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা, ছোট হচ্ছে দিন আর রাত হচ্ছে দীর্ঘ। সাজপ্রভাতে কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। পঞ্জিকার হিসেব অনুসারে পৌষ ও মাঘ 2 মাসেই শীতকাল। অতীতে চেয়ে এবার শীত কেন বাড়বে তার ব্যাখ্যা দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। উচ্চচাপ বলয়ের অবস্থান এবং পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে আসা শীতল বায়ু এবং জলীয় বাষ্পের প্রাপ্যতা কমে যাওয়া এবং ঊর্ধ্ব আকাশের বায়ুর নিম্নমুখী বিচরণ, এই সবগুলো নিয়মের কারণে 23 তারিখ থেকে শীতের অনুভূতি একটু বৃদ্ধি পাবে। আর এছাড়াও সত্য প্রবাহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার আগাম বার্তাও দেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আজকে থেকে আগামীকাল সকালের মধ্যে খুলনা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের অতীত রেকর্ড রয়েছে 17 দিন 22 দিনেরও টানা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ রেকর্ড আমাদের রয়েছে এবং এই জানুয়ারি মাসেই 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উত্তর জনপদের হিমালয় সংলগ্ন জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। এটা বলতে পারে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর চালের বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। চিকন চাল কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে মোটা চালের দামও। চালের দাম বৃদ্ধির পেছনে মুনাফা সিন্ডিকেট ও পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে রমজান মাসকে সামনে রেখে সব ধরনের ভোজ্য তেলের আমদানি শুল্ক দ্বিতীয়বারের মতো কমিয়েছে সরকার। তবে সরবরাহ আগের তুলনায় বাড়লেও তা অপ্রতুল বলে জানালেন বিক্রেতারা। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। এসএম তানবীরের রিপোর্ট। চালের বাজারে স্বস্তি ফেরাতে গত 20 অক্টোবর আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15%, রেগুলেটরি শুল্ক 25% থেকে কমিয়ে 5% এবং আগাম কর 5% সম্পূর্ণ প্রত্যাহার করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতেও দাম না কমায় গত 31 অক্টোবর চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। তবে এর প্রভাব বাজারে পড়েনি, উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। একই অবস্থা তেলের বাজারেও। হাফ লিটার পাওয়া যাচ্ছে না, 1 লিটারও সংকট, 5 লিটারও সংকট, 2 লিটারটা একটু পাওয়া যাচ্ছে। এই কনজিউমার কোম্পানিগুলো লাইসেন্স দেওয়ার পরে তারা কিন্তু বাজারজাত করতে আসছে বিদায়ী, তারাই কিন্তু দাম বাড়ায়, তারাই কিন্তু দাম কমায়। এর আগে এরকম ছিল না। মিলিয়নেরা 1 বছর চালে 50 টাকা 100 লাভ করে, তারা 1 বছর চালে 700-800 টাকা বা 1000 টাকা মতো লাভ করে। এই জন্য বাজারটা উথাল পাতাল, বাজারে দাম বাড়ছে। যদি সরকার সিদ্ধান্ত নেয়, যদি এটা কোনো ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা তো আশাবাদী ছিলাম যে এখন নতুন সিজন দাম কমবে, সেখানে জায়গা দেখা যায় চালের মধ্যে আগুন লেগে রয়েছে। সরকারের তরফ থেকে বারবার পদক্ষেপ নেওয়া হলেও দাম কমছে না কোনো কিছুরই। ক্রেতা ও ভোক্তারা বলছেন বাজার সহনীয় রাখতে প্রয়োজন সরকারের নিয়মিত মনিটরিং। সরকার যতই চেষ্টা করুক ট্যাক্স কমাইয়ে দিয়েও সস্তায় দেবে পাবলিকের কাছে, পাবলিকের সস্তায় একটু খাবে নেবে, হ্যাঁ, কিন্তু যেভাবে মার্কেট বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু বেতন সবাই বাড়ে না।
সবার কঠিন অবস্থায় চলতে হয়। যাদের টাকা আছে তারাই পারবে বাজার করে খাইতে, আর যাদের টাকা নাই তারা শুধু দেখবে যে অন্য বাজার করে নিয়ে আসতেছে, ওইটা দেখেই তারা আর কি পেট ভরবে, এছাড়া কিছু করার নেই ভাই। আমি বললাম তো সব কিছুরই দাম বেশি, আবার মাছ থেকে শুরু করে আপনি যেখানে যাবেন সব জায়গায়, আপনি সবজি যান সব জায়গায়। এ সপ্তাহে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে মুরগি। কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 210 টাকা এবং সোনালী মুরগি 320 টাকায় বিক্রয় হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম। এসএম তানবীর, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এই এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনাই পাঠানো হয়েছিল। সেই দুটির ডিএনএ মিলে গেছে। গত 12 মে পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহের সাবেক এমপি আনার। কলকাতায় তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠলেও পরে বাংলাদেশ থেকে যাওয়া এক বান্ধবীকে নিয়ে সময় কাটাতে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে ওঠেন আনার। সেই কথিত বান্ধবীর সহায়তায় ঘাতকরা সোনা চোরাচালানের অর্থ সংক্রান্ত বিরোধে এমপি আনারকে হত্যা করে টুকরো টুকরো করে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সার্জিস আলম আরও বলেন, জুলাই আগস্টের গণ আন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে তাদের। যেটা দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী, দয়া করে প্রতিষ্ঠানের একজন হিসেবে, প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই গার্ডস নিয়ে, বোল্ডনেস নিয়ে এই কথাটুকু বলবেন বা এই দায়িত্বটুকু দেখাবেন যে এটি আমরা করতে পারি না। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি অভিজ্ঞদের যথাযথ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় জাদুঘরে 8 দিনব্যাপী আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব উদ্বোধন করে তিনি এমনই মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনাগুলোকে কেউ যেন ইতিহাসে বিকৃত রূপ না দিতে পারে, সে লক্ষ্যে চলচ্চিত্র সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা এবারের অভ্যুত্থানের স্পিরিট, আমাদের যে স্বপ্ন সেটি বাস্তবায়িত হবে, এটাই সকলের প্রত্যাশা। আপনারা জানেন যে আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। সেই জায়গায় আমি মনে করি যারা ফিল্মের সাথে জড়িত, সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, তাদের অনেক ভূমিকা রয়েছে। কিছু কিছু রোগের ক্ষেত্রে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা বিদেশে চিকিৎসা নিতে গেলেও সামান্য অসুস্থতাতেই অনেকে ছুটে যাচ্ছেন বিদেশে। চিকিৎসার পাশাপাশি এটাকে মেডিকেল ট্যুরিজম বলছেন অনেকেই। পাশাপাশি স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেকেই সামান্য অসুস্থতা নিয়েই গ্রাম থেকে ছুটে আসছেন রাজধানীতে। আর এতে করে চাপ বাড়ছে রাজধানীর চিকিৎসা ব্যবস্থাপনায়, ফলে কমছে সেবার মান। এসএম তানবীরের বিশেষ রিপোর্ট। এক শ্রেণীর রোগী আছেন যারা সামান্য সমস্যাতেই ছুটে যান দেশের বাহিরে। অনেকের কাছে এটা যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। অবশ্য রথ দেখা, কলা বেচার মতো চিকিৎসা এবং বেড়ানোটা একই সাথে সেরে নিচ্ছেন অনেকে। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনর্থক যে পরিমাণ অর্থ প্রতি বছর দেশের বাইরে চলে যায় তা ঠেকাতে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই চিকিৎসক। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম নীতি থাকা উচিত, কারণ এর সাথে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা যুক্ত। যদি কারো সত্যিকার অর্থেই দেশের বাইরে চিকিৎসা নিতে হয়, তাহলে যে চিকিৎসক তাকে দেখেছেন তিনি ওই রোগীকে রেফার করবেন। রেফার করার পরে একটি উপযুক্ত বোর্ড সেটি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেশের বাইরে যাওয়ার উপযুক্ত হয়, তখনই কেবলমাত্র অনুমতি দেবে এবং সেই অনুমতি পেলে রোগীকে বৈদেশিক মুদ্রা দেয়া হবে, অ্যালোকেশন করা হবে, যেটা দিয়ে দেশের বাইরে চিকিৎসা করা হবে। যদি এরকম একটি নিয়ম না থাকে, তাহলে তো প্রতি বছর কয়েক বিলিয়ন অর্থ তো
মানে বিনা প্রয়োজনে অপচয় হচ্ছে। তো এই জায়গায় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি চালু হওয়া দরকার। অন্যদিকে সামান্য সমস্যা নিয়েই রোগীরা ছুটে আসছেন রাজধানী ঢাকায়। ডাক্তার দেখাতে আসছে, ঠিক আছে, মানে সমস্যা মানে পেটের দর্শক আপনার পছন্দ হয় না, সত্যি কথা যেটা, মানে আমি অনেক কাছে শুনছি, বললো তুমি ওখানে যাবো, গেলে তুমি সুস্থ হবা। এতে করে যেমন একদিকে বাড়ছে রোগীর চাপ, অন্যদিকে কমছে সেবার মান। এজন্য বিদেশের মতো বাংলাদেশে রেফারেল ব্যবস্থার কথা বলছেন চিকিৎসকেরা। একটা সাধারণ ব্যথার রোগীকে আমরা যদি এরকম উপজেলা লেভেলেই ওটাকে ট্রিটমেন্ট দিয়ে ওখানেই যদি তার ট্রিটমেন্টটা হয়ে যেত, তাহলে সে কখনোই শহরকেন্দ্রিক হতো না। কিন্তু আমাদেরও প্রবণতাটা এরকম যে আমার ব্যথা আছে, আমি এখানে দেখাবো না, আমি শহরে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো, প্রফেসরকে দেখাবো। এই যে একটা মানসিক একটা জিনিস আমাদের রোগীদের মধ্যেও ডেভেলপ করছে, এটারও একটু পরিবর্তন দরকার। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশ পরিবর্তনের যে বিশাল সুযোগ পেয়েছে জাতি, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের সংস্কার কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এই পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। SM তানবীর, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ দূতাবাস উৎসব মুখর পরিবেশে বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং IOM এর সিনিয়র প্রতিনিধিরা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ করে বাহরাইনস্থ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর চিফ অফ মিশন মিসেস আইশাত ইহমা শরীফ এবং বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার সার্ভিসের প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আল মেসেলমানি সহ কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে অনুষ্ঠানে চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস বিদেশি অতিথিদের পাশাপাশি যারা বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করেছেন এরকম 6 জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা পুরস্কার প্রদান করেন। অন্যান্য বছরের মতো এবছরও আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাসে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সেবা হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প, আইনগত সেবা, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সেবা এবং বিশেষ কনসুলার সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া। অনুষ্ঠানে বিজনেস ক্যাটাগরিতে কৃতি প্রবাসী সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের প্রবাসী দাতো মিজান গ্রান্ট। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে 18 জন সফল প্রবাসী, 3টি প্রতিষ্ঠান এবং 3 ক্যাটাগরিতে 9 জন সেরা রেমিটেন্স প্রেরণকারীকে হাই কমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানের মূল আলোচনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM মালয়েশিয়ার চিফ অফ মিশন হেবা আব্দুল লতিফ, হাই কমিশন কাউন্সিলের সৈয়দ শরীফুল ইসলাম, মালয়েশিয়া সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ডিভিশন এর প্রধান হারিরি বিন হারুন সহ আরও অনেকে। অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উপলক্ষে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করে। তার এই অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে হাই কমিশন বিভিন্ন ক্যাটাগরিতে 3টি প্রতিষ্ঠান সহ সর্বমোট 30 জনকে সম্মানিত করেছে তাদের অসাধারণ অবদানের জন্য, এবং আমরা মনে করি এর মাধ্যমে অন্যান্য প্রবাসীরাও উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন। কক্সবাজারের রামু উপজেলা বিএনপির 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সৌদি আরব প্রবাসী ফরিদুল আলমকে সদস্য করায় মক্কা প্রবাসী বিএনপি নেতারা ফরিদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন। মাইটিভির মক্কা প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, বিকেলে মক্কা শহরের এক অভিজাত কনফারেন্স রুমে জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে হাসান মুরাদের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদুল আলম। মক্কা প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দের প্রতিনিধি ফরিদুল আলমকে রামু উপজেলা বিএনপির আহ্বায়ক করায় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সদর, রামু, ঈদগাহ, কক্সবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রবাসী নেতা কলিমুল্লাহ কলিম, ওবাদুল হক মোহাম্মদ তৈয়ব, নুরুল হাকিম, জানি আলম, শামীম মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জানাবো বাণিজ্য সংবাদ। প্রিয়জনের সাথে অসাধারণ মুহূর্ত তৈরি করতে আবারও শুরু হয়েছে বেকম্যানস বিস্কুট ফেস্টিভ্যাল, যেখানে থাকছে এক্সাইটিং সব গেমস। লর্ডস অফ ফানের সাথে অসাধারণ সব মুহূর্ত উপহার দিতে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কুট ব্র্যান্ড আয়োজন করেছে এই ফেস্টিভ্যালের। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বেকম্যানসের অষ্টম আসর চলবে 20 ও 21 ডিসেম্বর। নিরাপদে প্রিয়জনের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্য বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এই আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, ঘরের বাইরে পরিবারের সাথে নিরাপদে একটি বিনোদনমূলক দিন কাটানোর জন্যই বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যালের এই আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, বেকম্যানস সবসময়ই পরিবারের সাথে ভালো থাকার ও ভালো রাখার মুহূর্ত তৈরি করে। অনুষ্ঠানে আকিজ বেকার্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব পর্যটনের খবর দিয়ে। শীতের আমেজে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন স্পটগুলো। পর্যটন নিষেধাজ্ঞা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নিষ্প্রাণ থাকা বান্দরবান জেলার পর্যটন খাত যেন প্রাণ ফিরে পেয়েছে। এতে আবারও চাঙা ভাব ফিরে এসেছে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলার বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। প্রতিনিধি তুহিন হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের অন্যতম পর্যটন অঞ্চল পার্বত্য জেলা বান্দরবান। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। উঁচু পাহাড়, জলপ্রপাত আর পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আকৃষ্ট করে পর্যটকদের। নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, চম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানে শীতের আমেজ। সরকারি ছুটি, স্কুল বন্ধ থাকায় মুখরিত হয়ে উঠেছে পর্যটকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পর্যটন কেন্দ্রে ছুটছে অসংখ্য পর্যটক। পাহাড়, নদী, ঝর্ণার অপরূপ দেখে বিমোহিত হচ্ছে প্রকৃতিপ্রেমীরা। এদিকে পর্যটকদের জন্য জেলায় গড়ে উঠেছে ছোট বড় শত শত হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এখানে বেড়াতে এসে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে সিনারিগুলোর ভিউজগুলো অনেক সুন্দর। বান্দরবান পর্যটন খোলার কারণে পর্যটকরা বেড়াতে আসতেছে, আর আমাদেরও ভালোবেসে কিনা হচ্ছে। অপূর্ব একটা সৃষ্টি, সেটা প্রকৃতির ধারে কাছে না আসলে আমরা হয়তো বা উপলব্ধি করতে পারবো না। বান্দরবান না আসলে বোঝা যাবে না আপনার ফটোটুকুলো কত সুন্দর। স্বচক্ষে দেখার যে আনন্দ, সেটা আসলে সত্যি মুগ্ধকর। আগে থেকে অনেক টুরিস্ট আসতেছে, যদি আরো অন্যান্য স্পট যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। ডিসেম্বর মাসে আমাদের হোটেলগুলো অগ্রিম বেশ কিছু রুম বুকিং হয়েছে। টুরিস্ট পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যগণ আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিয়ে আসছে। আমাদের অ্যাডিশনাল ডিআইজি টুরিস্ট পুলিশ মহোদয়ের নেতৃত্বে আমরা টুরিস্ট পুলিশ অন্যান্য বাহিনী সদস্যগণ আগত টুরিস্টদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে আসছি। রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার 4টি উপজেলায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।